তো আমরা আজকে যে বিষয় নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে মূলত নক্ষত্র। নক্ষত্রের প্রেডিকশন। তার আগে একটা ছোট্ট ভালো খবর দিই। নক্ষত্রের যে লেখাগুলো, নক্ষত্রের লেখা, পামিস্ত্রির লেখা এবং আমার যত লেখা আছে সব সংস্কৃত পুস্তক ভান্ডার নিয়ে নিচ্ছে। নিয়ে নিচ্ছে মানে নিয়ে নেবে, এখন অফিসিয়াল কন্ট্রাক্ট সাইন হয়নি। ওরা সব নিয়ে নেবে। তো এটা একটা আমাদের ঋষিবাণীর বিগ অ্যাচিভমেন্ট। তো আহ, এবং আমি যে খাতাপত্রগুলো দিয়েছিলাম, বই খাতা টাতা, এগুলো দিয়ে দেখে টেকে লোকটা বলছে, আরে এতে খেলে তো কোনো কিছুই টোকা জিনিস নেই। তো এটা আর কি আমার স্যাটিসফ্যাকশন, যে বলেছে যে এখানে কিছু টোকা নেই। তো আর খুব শিগগিরই আমি একটা আহ, ইউটিউব নট, নাম কি, ফেসবুকে একটা পোস্ট নিয়ে আসছি। এটার নাম হচ্ছে হিজ অ্যাস্ট্রোলজার্স ডায়েরি। মানে আমি যে ক্লায়েন্ট গুলোকে দেখি, তাদেরকে আমি যে প্রেডিকশন করি, এই প্রেডিকশন সেটা হচ্ছে গিয়ে কি কি বলেছি, কেন বলেছি, কিভাবে বলেছি, সেটা শেয়ার। তো এইটা আর কি একটা আনার চেষ্টা করছি, তাতে তাতে আর কি বেশ কিছু লোকের ভালো হবে আশা করা যায়। আচ্ছা, তো আমাদের হাতে সময় নেই, তাই একটু জল খেয়ে ক্লাসটা শুরু করে দিই। তো যখনই আপনারা একটা কুণ্ডলী দেখবেন, যারা কুণ্ডলী দেখা প্র্যাকটিস করছেন বা কি দেখবেন এই নিয়ে যাদের কনফিউশন আছে, তাদের ক্ষেত্রে প্রথম দেখতে হবে অবক্ষয় চক্র, যাকে অব্দাহারা এই চক্র হিসেবে বিভিন্ন কুণ্ডলিতে লেখা থাকে। তাহলে অবক্ষয় চক্রতে আপনারা কি কি দেখবেন, ওখানে কি থাকে, ওখানে অবক্ষয় চক্রতে ঘাত চক্র, অবক্ষয় চক্র, এরকম বেশ কিছু জিনিস থাকে। তো অবক্ষয় চক্রতে আপনারা মোট 7টা জিনিস দেখবেন। তার মধ্যে কি কি আছে? রাশি আছে, লগ্ন আছে। 7টা না, আপনারা দেখবেন হচ্ছে 9টা জিনিস। রাশি, লগ্ন, এই দুটো আপনারা দেখবেন। রাশি লগ্ন দেখলেই পেয়ে যাবেন। এরপরে দেখবেন পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ মানে কি? বার তিথি, বা তিথি যোগ নক্ষত্র বার করণ। তাহলে তিথি যোগ নক্ষত্র বার করণ, এই 5টা জিনিস আপনারা একটু দেখে নেবেন। এর মধ্যে তিথি থেকে আপনারা বুঝতে পারবেন চন্দ্র কি কন্ডিশনে আছে, চাঁদের আলো আছে না চাঁদের আলো নেই। এখান থেকে আপনারা মানসিক অবস্থা, বিস্তার, মেন্টাল এবিলিটি, সে আপনার সঙ্গে কতটা কমিউনিকেট করতে পারছে, তার সঙ্গে আপনার সম্পর্ক, এটা ধারণা করতে পারবেন। তার মেন্টাল স্টেটাস, এটা পুরোপুরি আপনি বুঝতে পারবেন। যোগে আপনি তার এবিলিটি বুঝতে পারবেন, সে কতটা তার গুণাবলীকে কাজে লাগাতে পারছে, তার সাকসেস রেট কতটা। যেমন বিষকুম্ভ যোগ, ব্যতিপাত যোগ, বৈধৃতি যোগ, এইগুলো যখনই পড়বে তখনই কিন্তু ডিগবাজি, এটা খেয়াল রাখতে হবে। আহ বার, বার তো আপনারা দেখিয়ে দেবেন কোন বার, বারের অধিপতি যে গ্রহ সেটা একটুখানি বুঝতে হবে। আপনাদের এই বার ক্রম করিয়েছি, সেই গ্রহ তাকে একটু কন্ট্রোল করবে, সেই রেসপেক্টে আপনারা শুভ দিন, শুভ বার এগুলো আইডেন্টিফাই করতে পারবেন। করণ, এইটা হচ্ছে তিথির অর্ধেক। তিথির অর্ধেকের এই যে করণ রয়েছে, প্রত্যেকটা করণের আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, আমি আপনাদেরকে পড়িয়েছি। করণ থেকে আমরা মোটামুটি ওই মানুষটা কেমন ভাবে থাকতে চায়, তার মনের বিস্তার কিরকম। যেমন নাগ, শকুনি, কিংস্তবনি, এইগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর করো। আবার বব, বলব, ইতি, এগুলো হচ্ছে ভালো করো। এরা হচ্ছে গিয়ে সমাজের সঙ্গে ইন্টারাকশন খুব ভালোভাবে করে। এরপরে আহ নক্ষত্র, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে সবসময় দেখতে হবে, বুঝতে হবে কি নক্ষত্র চলছে বা কোন নক্ষত্রে জন্ম হয়েছে। তিনটা থেকে আমরা লোকটার ভিতরের ক্যারেক্টারিস্টিক্স পাবো। মেষ লগ্ন সবার, কিন্তু মেষ লগ্নের কোনো মানুষ না হচ্ছে, কোনো মানুষ সে হচ্ছে গিয়ে চরিত্রহীন টাইপের একজন মানুষ হতে পারে, কোনো মানুষ ভীষণ ক্রিয়েটিভ হচ্ছে, কোনো মানুষ পলিটিশিয়ান হচ্ছে, যে ডাক্তার হচ্ছে সে কিন্তু রাইটার হচ্ছে না, আবার যে রাইটার হচ্ছে সে কিন্তু শিল্পী হচ্ছে না। এইরকম ভ্যারিয়েশন। ভরণী নক্ষত্র ভীষণ ক্রিয়েটিভ, অশ্বিনী নক্ষত্র হিউজ হিলিং পাওয়ার, কৃতিকা নক্ষত্র সবকিছু ছেড়ে ছুড়ে আলাদা করে দেবে। এই যে
ক্যারেক্টারিস্টিক্স, এটা আমরা নক্ষত্র থেকে পাবো। এরপরে একটা জিনিস আপনারা দেখবেন, নাম হচ্ছে পায়া। চারটে পায়া আছে: স্বর্ণ, রৌপ্য, লৌহ, তাম। এইটা মানুষের সাকসেস রেটকে ইন্ডিকেট করে। যেমন স্বর্ণ পায়া, জেনারেলি তাকে আমরা একটু বেশি ভাগ্যবান বলতে পারি, তার পরিশ্রমের মানটা কম। লৌহ পায়া, তাকে কঠোর খাটতে হবে, চাকরি ছাড়া তার জীবনে কিচ্ছু নেই। স্ট্রাগল 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 স্ট্রাগল, চাপ। তারপরে আপনারা দেখবেন আর দুটো জিনিস, তার মধ্যে একটা হচ্ছে বর্ণ, আর একটা হচ্ছে বর্ষ। এই ক্ষত্রিয় বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা। আর আরেকটা জিনিস হচ্ছে বর্ষ। গণটাও আপনারা দেখিয়ে নিতে পারেন, দেব, দানব, রাক্ষস, এটাও দেখিয়ে নিতে পারেন। তবে অবক্ষয় চক্র দেখে নেওয়ার পরের স্টেপ, সেটা হচ্ছে মূল জন্ম কুণ্ডলী দেখা। মূল জন্ম কুণ্ডলীতে কি দেখবেন? গ্রহদের অবস্থান দেখবেন। কি কি দেখবেন? প্রথম হচ্ছে গিয়ে গ্রহগুলো এমন অবস্থায় রয়েছে। কোনো গ্রহ, আগের ক্লাসের ভিডিও আপলোড করে দিচ্ছি আজকে। আহ কোন গ্রহ তারা গন্ডগোল বিন্দুতে পড়ে গেছে কিনা, কোন গ্রহ তারা ভাব সন্ধিতে পড়ে গেছে কিনা, কোন কোন গ্রহরা বক্রী হয়ে রয়েছে, বক্রী হয়ে ভাবের কোন স্থানে রয়েছে, কোন ভাবে গেছে, এই ভাবগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি দেখেন যে কোনো গ্রহ তার ভাবগত পরিবর্তন হয়েছে, তাকে আমার দেখে মনে হচ্ছে ষষ্ঠ রাশিতে, কিন্তু সে actually উত্তম ভাবে চলে গেছে, তাকে কিন্তু ওইখান থেকে অ্যারো দিয়ে, অথবা ভাবকে আমরা রোমান হরফে লিখি, রোমান হরফে তার উপরে লিখে দিতে হবে VII, মানে এই গ্রহটা সপ্তম ভাবে চলে গেছে। তাহলে এই বিষয়গুলোকে লিখবার চেষ্টা করতে হবে। এই প্লাস হচ্ছে গিয়ে কোন গ্রহ বক্রী কে আইডেন্টিফাই করতে হবে, এই করতে হবে। গন্ডগোল বিন্দু আপনারা জানেন, যেখানে জল তত্ত্বের সঙ্গে অগ্নিতত্ত্বের মিশ্রণ ঘটে, যেখানে জল তত্ত্ব আর অগ্নিতত্ত্ব কানেক্টেড হয়। এরকম, যেমন যেখানে মীন রাশি শেষ হচ্ছে আর যেখানে মেষ রাশি শুরু হচ্ছে, এই জায়গাটা হচ্ছে গন্ডগোল বিন্দু। আগের ক্লাসটা 1 তারিখে হয়েছিল, তাই না? 1/8। হ্যাঁ স্যার। এরপরে আপনারা দেখবেন রাশি সন্ধিতে কোনো গ্রহ চলে গেছে কি। রাশি সন্ধিতে যদি কোনো গ্রহ চলে যায়, তাকেও কিন্তু বিশেষভাবে দেখতে হবে, সেই গ্রহটা দুর্বল হচ্ছে কিনা, সেই গ্রহটা কোন নক্ষত্রে আছে, এইগুলো আপনাদেরকে দেখতে হবে। হয়ে গেল। এবার আপনারা দেখবেন নবতারা চক্র। নবতারা চক্র অনুযায়ী কোন গ্রহ শুভ, ওদেরকে টিক মার্ক দিয়ে দেবেন। আর যে গ্রহটা অশুভ, কে লাল দাগ দিয়ে দিতে পারেন, ডট দিয়ে দিতে পারেন, ক্রস দিতে পারেন, যে খুশি আইডেন্টিফাই করে নিলেন নবতারা চক্রে কি অবস্থা রয়েছে। এরপরে কোন গ্রহকে আপনি মুখ্য প্রভাবক বলে বিচার করবেন? সবচেয়ে বলবান গ্রহ হতে পারে, লগ্নপতি হতে পারে, বা ভাগ্য নিয়ন্তা গ্রহ হতে পারে। ভাগ্য নিয়ন্তা গ্রহ মানে হচ্ছে যে গ্রহের ডিগ্রি তার লগ্নের ডিগ্রির খুব কাছাকাছি। যে গ্রহের ডিগ্রি আপনার লগ্নের ডিগ্রির খুব কাছাকাছি, তাকে বলা হবে ভাগ্য নিয়ন্তা গ্রহ। তো কোন কোন গ্রহরা খুব পাওয়ারফুল, কারা কারা কন্ট্রোল করছে? কোনো মানুষকে মঙ্গল কন্ট্রোল করে, কোনো মানুষকে বৃহস্পতি কন্ট্রোল করে, এইগুলো একটুখানি দেখে নিতে হবে। এরপরে আপনাকে দেখতে হবে একটা কম্প্যাটিবিলিটি টেস্ট। যে গ্রহকে নিয়ে আপনি কোনো একটা প্রেডিকশন ভাবলেন, আপনি তো চার্টটা নিয়ে কিছু প্রেডিকশন করবেন লোকটা বলবার আগে, যে আপনি অমুক, আপনি তমুক, আপনি সমুক, এরকম যে প্রেডিকশন গুলো করবেন, এই প্রেডিকশন গুলো কানেক্টেড বর্গ কুণ্ডলিতে ম্যাচ করছে কিনা। যেমন আপনার কুণ্ডলিটা দেখে মনে হলো এই লোকটার বাবা পুলিশ হতে পারে, এই লোকটার বাবা পুলিশ হতে পারে,
তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে চলে যেতে হবে বিংশাংশ কুণ্ডলিতে। বিংশাংশ কুণ্ডলীতে আপনাকে দেখে নিতে হবে যে এই যে বিংশাংশ কুণ্ডলী, সেখানে লগ্ন, নবম ভাব, লগ্নপতি এরা কোনোভাবে মঙ্গলের সঙ্গে কানেক্টেড কি না। যদি মঙ্গলের সঙ্গে কানেক্টেড হয় তাহলে বুঝতে হবে যে আপনার প্রেডিকশন ঠিক। এবার বলুন, তোমার বাবা পুলিশে চাকরি করতো তো? বলুন, মিলবে। তাহলে এই পার্টটা গেল। ধরুন আপনার মনে হলো, আপনি বলবেন যে তোমার তো বউ পালিয়ে গেছে। তো এই যখন বলবেন যে তোমার তো বউ পালিয়ে গেছে, বলবার আগে আপনি দেখে নিন নবাংশ কুণ্ডলিতে শুক্র রাহু যুক্ত হয়ে রয়েছে কিনা, আর সপ্তম ভাবাধিপতি এ দুস্থানগত হয়ে রয়েছে কিনা। এইটা যদি হয়ে থাকে, চোখ বন্ধ করে বলুন যে তোমার কিন্তু এই ঘটনা ঘটতে পারে। যত দিন যাচ্ছে জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিশ্বাস আর অ্যাডিকশন, এই দুটো মারাত্মকভাবে বাড়ছে। আগে বিশ্বাস যতটা ছিল, এখন বিশ্বাস চরম মাত্রায় বাড়ছে। আচ্ছা, তাহলে এই পার্টটুকু বুঝতে পারলাম আমরা। তাহলে নবাংশ, দশাংশ এগুলো দেখে নেবেন। এবার আমি একটু আগে একটা কথা বলেছি যে আপনারা দেখবেন কোন গ্রহরা বলবান হয়ে রয়েছে। তাহলে দেখে নিলেন বুধ বলবান হয়ে রয়েছে, শুক্র বলবান হয়ে রয়েছে। এবার চলে আসুন দুটো পরিপূরক কুণ্ডলিতে। এই সমস্ত বিষয়টা আমি পরে পড়াবো। পরিপূরক কুণ্ডলী কারা? নবাংশ, ষষ্ঠী অংশ। কথা বললাম, নবাংশ D9 চার্ট, ষষ্ঠী অংশ D60 চার্ট। এই কুণ্ডলিতেও আপনি দেখুন ওই গ্রহরা বলবান আছে না দুর্বল আছে। যদি এরা রাশিচক্রেও দুর্বল, ভাবেও দুর্বল, তাহলে বলুন হ্যাঁ তুমি দুর্বল। তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারলেন যে কোন গ্রহটাকে আপনি দুর্বল বলবেন আর কোন গ্রহটাকে আপনি সবল বলবেন। তাহলে এটা পরিষ্কার। এরপরে আপনার যেটা কাজ, সেটা এখনো আপনাকে পড়ানো হয়নি। আপনার কাজ হচ্ছে অ্যাপ্লিকেবল দশা খুঁজে বার করা। কোন দশায় আপনি বিচার করবেন সেই দশা খুঁজে বার করা। সেটা এখন আমাদের পড়াশোনা কিচ্ছু হয়নি। তো এটা আমি আপনাদেরকে করাবো। আশা করি আমি থার্ড সেমিস্টারে পড়াতে পারবো। এইটা হয়ে যাওয়ার পরে আপনাকে খুঁজে বার করতে হবে ব্রাঞ্চেস, কোন কোন শাখায় আপনি প্রেডিকশন করবেন। তো এরকম আমি 8টা শাখাকে বেছেছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে হেলথ, 2 নম্বর হচ্ছে এডুকেশন, 3 নম্বর হচ্ছে সার্ভিস অ্যান্ড প্রফেশন, 4 নম্বর লাভ, রিলেশনশিপ, ম্যারেজ, 5 নম্বর ফিনান্স অ্যান্ড রিচনেস, বড় লোক হতে পারবো কিনা। এখন ছেলে পুলে এসে জিজ্ঞেস করে, দেখুন তো বড় লোক হতে পারবো কিনা, বড় লোক মানেটা কি, এটাই আমার কাছে কনফিউশন থেকে যায়। কোটিপতি হতে পারবো, এখন মানুষ কিন্তু আর লাখ টাকায় গল্প করে না। তো এই বিষয়টা মজার কথা আছে, সেটা বলবো। আহ এর সঙ্গে সঙ্গে ফিনান্সের সঙ্গে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সেভিংস। ফিনান্স কিন্তু শুধু আর্নিং নয়, ফিনান্স হচ্ছে আর্নিং, মানি ম্যানেজমেন্ট এবং সেভিংস। এই পুরো জিনিসটা দেখতে হবে। 6 নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে অবস্ট্রাকশন, বাধা, বিপত্তি, ম্যাজিক, কষ্ট, সমস্যা, রোগ, রিপু, বিনাশ। তারপরে 7 নম্বর হচ্ছে চাইল্ড অ্যান্ড ইস্যু, সন্তান সন্ততি এবং আহ, পরবর্তী প্রজন্ম। আর লাস্ট দেখতে হবে আপকামিং দশা ওয়াইজ প্রেডিকশন, ভবিষ্যতে কি হবে। এই 8টা জিনিস হচ্ছে মূল। এই 8টা জিনিসকে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। এছাড়াও আপনার কাছে আরো বহু জিনিস রয়েছে, যেমন হচ্ছে প্রপার্টি, কার, ল লিটিগেশন, লটারি। এই সমস্ত হচ্ছে গিয়ে বাড়ির পোষ্য প্রাণী, ভাড়াটে, ভাই বোন, এরকম প্রচুর জিনিস আছে। সেগুলোকে আমি সেকেন্ডারি রেখেছি। কিন্তু এই 8টা জিনিস আমাদেরকে মোটামুটি খেয়াল রাখতে হবে, তাহলে আমরা একটা ঠিকঠাক প্রেডিকশন নামাতে পারবো। তাহলে কিভাবে দেখব এবং কি দেখব তার একটা ধারণা মোটামুটি পাওয়া গেল। কারোর কি অসুবিধা হয়েছে? না স্যার স্যার, একবার 8টা জিনিসটা রিপিট করতে পারবেন? 7টা লিখতে পেরেছি: হেলথ, এডুকেশন, রিলেশন, ফিনান্স, অবস্ট্রাকশন,
আর চাইল্ডের ব্যাপারটা, এগুলো লিখতে পেরেছি। বাকি একটা বলে দিচ্ছি আরেকটা। হেলথ নম্বর, এডুকেশন, সার্ভিস অ্যান্ড প্রফেশন, হ্যাঁ, লাভ, রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজ, কনজুগাল লাইফ, হ্যাঁ, finance, richness and savings, হুম, obstructions and inimical activities in life, child and issue, হ্যাঁ, ঠিক আছে। prediction according to upcoming doshas. হুম, ঠিক আছে। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার বলছি অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেসটাও যদি এর মধ্যে কভার করা হয়। ওই যে আমরা একটা জায়গায় লিখেছি না হেলথ, আচ্ছা, ওকে স্যার। সরি। ওটার মধ্যে আপনারা এই মেন্টাল ফিজিক্যাল এইগুলো হচ্ছে কি অ্যাড করে দিন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা একটা বেসিক, এটার পরে আপনাদের প্রচুর জিনিস অ্যাড করতে হবে, অনেক কিছু চোখে পড়বে, সেগুলো বলতে হবে। কাউকে আপনি দেখলেন যে 4 হাউসে রাহু বসে আছে, সেটা জল তত্ত্ব, আপনাকে বলতে হবে আপনার কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে। হুম। তো এরকম প্রচুর হচ্ছে গিয়ে বলা যাবে, কিন্তু একটা বেসিক স্ট্রাকচার সেটা আপনাদেরকে দেওয়া দরকার, যে কিভাবে বিচারটা শুরু করবেন বা কোন কোন দিকে বলবেন। তো সেই জন্য এটাকে আর কি করে দিলাম। একদম স্যার। আর কারো কোনো প্রবলেম, বুঝতে অসুবিধা? স্যার, হ্যালো। উচ্চ মাঙ্গলিক, কেউ উচ্চ মাঙ্গলিক হয় তার সঙ্গে কি এমনি মাঙ্গলিক নয় এরকম কি বিয়ে দেওয়া যেতে পারে? আহ দেওয়া তো যেতেই পারে, অবশ্যই। তাহলে কি মাঙ্গলিক দোষ কাটিয়ে দিতে হয়? মাঙ্গলিক দোষ কাটিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে। বলছি স্যার, আহ, নবাংশ আর দশমাংশ দেখার ক্ষেত্রে তো খুব ছোট সময়ের পার্থক্যে লগ্ন চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কি করব লগ্ন চেঞ্জ হোক না, ওই তাহলে? লগ্নতেই দেখবো, ওই লগ্ন থেকেই দেখবো। আর যখন আমি নবাংশ পড়াবো তখন রাশি তুল্য নবাংশ আর নবাংশ তুল্য রাশি, এটা করিয়ে দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বুঝতে পেরেছি। বেশ, আমাদের অশ্লেষা পূর্ব ফাল্গুনি অব্দি আই থিঙ্ক হয়ে গেছি। নক্ষত্র কত অব্দি হয়েছিল? আজকে মনে হয় উত্তর ফাল্গুনি থেকে হবে। মঘা অবধি হয়েছে স্যার। হ্যাঁ স্যার, 10 নম্বর নক্ষত্র অব্দি কমপ্লিট হয়েছে। তাহলে আমরা পূর্ব ফাল্গুনি থেকে শুরু করি, একটু তাড়াতাড়ি এগোবো। ফাল্গুনি এই শব্দটা হচ্ছে ফল্গু শব্দ থেকে এসছে। এই ফল্গু শব্দটার সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে ক্ষুদ্র। তাহলে পূর্ব ফাল্গুনি অর্থাৎ ক্ষুদ্রের পূর্ববর্তী অবস্থা। আপনারা হিরণ্যগর্ভের নাম শুনেছেন? হ্যাঁ স্যার। তো এই ব্যাপারটা হচ্ছে বিগ ব্যাং থিওরি বলে একটা থিওরি আছে। তো আমি আজকে এটা ডিটেলে যাচ্ছি না। এই হিরণ্যগর্ভ এবং বিগ ব্যাং এই দুটো হচ্ছে ইন্টার কানেক্টেড, এবং বিগ ব্যাং এর সঙ্গে হিরণ্যগর্ভের বিশাল কিছু তফাৎ নেই। হ্যাঁ, ওখানে গণিত নেই, ওখানে গল্প আছে, আর এখানে সেটাকে গণিতের সাহায্যে প্রকাশ করা হয়েছে। কিন্তু ওই 10,000 বা 5,000 বছর আগে গণিতের সাহায্যে প্রকাশ করা যাবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, কনসেপ্টটা পুরনো। এই যে ক্ষুদ্র এর পূর্ববর্তী অবস্থা,
এই পূর্ব ফাল্গুনি হচ্ছে গিয়ে সিচুয়েশন বা কন্ডিশন বিফোর ক্রিয়েশন। বাচ্চা বা শিশু বা অণু বা পরমাণু এগুলো তো অতি ক্ষুদ্র, এদেরও সৃষ্টির আগের অবস্থা, এটা ইন্ডিকেট করে পূর্ব ফাল্গুনি। পূর্ব ফাল্গুনি নক্ষত্র এর চিহ্ন হচ্ছে মঞ্চ বা প্ল্যাটফর্ম। এই মঞ্চ বা প্ল্যাটফর্মের রয়েছে চারটে স্তম্ভ। এই যে চারটে স্তম্ভ, এই চারটে স্তম্ভ আমাদের হাত আর প্যাকে ইন্ডিকেট করে। চারটি স্তম্ভের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হাত এবং পায়ের বৃদ্ধি এবং মানুষের কার্মিক বৃদ্ধি। আমরা যেটা বললাম প্ল্যাটফর্ম, কিছু কিছু মতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যে চিহ্ন সেটা হচ্ছে মাচা। মাচা মানে আপনারা জানেন কোন একটা, সেটাও প্ল্যাটফর্মই অ্যাকচুয়ালি, কিন্তু মাচাটা হচ্ছে উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে আর প্ল্যাটফর্মের স্ট্যান্ড থাকে। মাচার ক্ষেত্রে জেনারেলি স্ট্যান্ড থাকে না। কিছু কিছু মানুষের মতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চিহ্ন হচ্ছে খাটের সামনের দিকের দুটো পায়া। এই খাটের সামনের দিকের দুই পায়া, এই কম্বিনেশন ইন্ডিকেট করে বিবাহ। আর এক ভদ্রলোক, আপনাদের পরিচিত এক ভদ্রলোক, তিনি এই নক্ষত্রে বিয়ে করেছিলেন। তো সেই ভদ্রলোকের নাম হচ্ছে শিব, দেবাদিদেব শিব। তিনি এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বিয়ে করেছিলেন। এর দেবতা হচ্ছেন বাঘ। তো বাঘ, তিনি হচ্ছেন ধানের দেবতা, ভাগাভাগি করার দেবতা, ধান। তার আশীর্বাদে পরবর্তী প্রজন্ম বংশ সৃষ্টি হয়। তিনি একজন আদিত্য। তার স্ত্রীর নাম হচ্ছে সিদ্ধি। আপনারা জানেন সিদ্ধি নাম শুনেছেন। তো ভাগ হচ্ছে উৎকর্ষ এবং আনন্দের দেবতা, আর তিনি নিয়ন্ত্রণ করেন সমস্ত দেহাংশ। তো দক্ষ যজ্ঞের সময়, দক্ষের যে যজ্ঞ হয়েছিল, যে যজ্ঞে সতী দেহত্যাগ করেছিলেন, সেই যজ্ঞের একজন মহান পুরোহিত ছিলেন ভাগ। এবার সতী ছিলেন দক্ষ আর প্রসূতি তার কন্যা। এবার এই যজ্ঞে আমন্ত্রণ পাওয়ার পরেও, সরি, না পেয়ে সতী যখন আসেন এবং ওখানে দেহত্যাগ করেন, সেই সময় শিব অত্যন্ত রেগে যান এবং সেখানে বীরভদ্রের জন্ম হয়। বীরভদ্রের জন্ম হয়, শিব তার একটা মাথা থেকে এরকম চুল টেনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেখান থেকে বীরভদ্রের জন্ম হয়। বলা হয় যে একটি চুল খোলা হয়েছিল, কিন্তু আমার মনে হয় একটা বেছে তোলেননি, ওর রেগে গিয়ে ওর চুল ছিঁড়ে ফেলেছিলেন। তো এই সময় দক্ষযজ্ঞ যখন লণ্ডভণ্ড হচ্ছিল, তখন এই ভাগ বীরভদ্রকে শান্ত করবার চেষ্টা করে। আর যেই বীরভদ্র শান্ত করার চেষ্টা করেন, তখন বীরভদ্র খুঁচিয়ে ভাগের চোখ তুলে নেন। তাহলে এখানে হচ্ছে গিয়ে একটা অন্ধত্ব, এই ব্যাপারটা রয়েছে। এখানে পৌরোহিত্য রয়েছে, এখানে স্পিরিচুয়ালিজম রয়েছে, এখানে দান রয়েছে, এখানে ইন্দ্রিয় রয়েছে, ওর সঙ্গে সঙ্গে এখানে চোখ এবং অন্ধত্ব, এই দুটো বিষয় রয়েছে। আমরা আরেকবার 10টা ইন্দ্রিয়ের কথা বলবো, যেখানে রয়েছে 5টা জ্ঞানেন্দ্রিয়, চোখ কান নাক জিহ্বা, আমরা সবাই জানেন। আর উম 5টা কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় গুলো কি কি? মুখ, হাত, পা, স্নায়ু এবং উপস্থ, অর্থাৎ মুখ কমণ্ডল, হাত পা, মলদ্বার এবং মূত্রনালী। তাহলে মোটামুটি আমরা পূর্ব ফাল্গুনী সম্পর্কে অনেকটা জেনে ফেললাম। এরা সিস্টেমেটিক, ক্রিয়েটিভ, এরা একটু উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন, এদের উপরে শুক্রের প্রভাব থাকে, এরা কিন্তু সিস্টেমেটিক, তাই চাকরি এদের ভীষণ পছন্দ। সাকসেস রেট পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বেশি। এরা সাধারণত ক্রিয়েটিভ, বাদ্যযন্ত্র প্রিয়, বস্ত্রজীবী, স্টাইলিশ, ফ্যাশন কনসাস যাকে বলা হয়, শিল্পজীবী, বস্ত্রজীবী। কিন্তু এদের ওই সিস্টেম্যাটিক লাইফ, এটা কিন্তু ভীষণ পছন্দ।
এখানে চোখের ডাক্তার, এই ব্যাপারটা কিন্তু কানেক্টেড রয়েছে। এমন কোনো ঘটনা যার সাথে চোখে আঘাত লাগতে পারে, এমন কোনো পেশা যেখানে চোখ আঘাতপ্রাপ্ত হতে পারে। আপনারা একটা পেশা দেখেছেন, আমাদের বাড়িতে আগেকার দিনে একটা লোক আসতো, তার কাছে একটা সাইকেল থাকতো, সাইকেলের সঙ্গে একটা চাকা লাগানো থাকতো, মানে ছুরি কাঁচি সব ধার দিত, প্রচুর আগুন ছিটতো। তো পেশাটা এই পেশাটার সঙ্গে কিন্তু চোখে আঘাত প্রাপ্তি কানেক্টেড। যাই হোক, এর গুণাবলী, দেবতা ভাগ, এখানে রয়েছে 8টা তারা, স্ত্রীলিঙ্গ, এর সংখ্যা হচ্ছে 2, চিহ্ন হচ্ছে মঞ্চ, পায়া, খাটের পায়া, মঞ্চ, মাচা, যাই হোক না কেন, প্ল্যাটফর্ম। অঙ্গ হচ্ছে ডান কাঁধ, এই যেটা আপনারা একটা সিনেমা দেখেছেন, সিনেমা দেখেছেন না? এরা সিনেমা রিসেন্ট খুব হিট সিনেমা, ডান তাকাচ্ছে এরকম উঁচু করে, পুষ্পা। হ্যাঁ স্যার। পুষ্পা, এটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সিনেমা। কর্ম প্রকৃতি হচ্ছে শিক্ষক, পরামর্শদাতা এবং সচেতক। এইখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে একটা সেন্স অফ ইনটিউশন কাজ করে, এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। দশা হচ্ছে স্থিতি, আহ পুরুষার্থ, সেটা হচ্ছে কাম, ধর্ম অর্থ কাম মোক্ষ, এখানে পুরুষার্থ হচ্ছে কাম। এর বৃক্ষ হচ্ছে পলাশ, অগ্নিতত্ত্ব, উপাদান হচ্ছে ধাতু, আর এর পার্থিব নির্দেশক সেটা হচ্ছে স্ত্রী। আর মধ্য নারী, নরগণ, মুসিচনি, এগুলো তো আমরা জানি। সিম্পল চারিত্রিক বৈশিষ্ট্য, ক্রিয়েটিভ, কামনাসক্ত। কামনাসক্ত মানে জানেন, কামনায় যাদের শক্তির অভাব সেরকম কিছু নয়, কামনার প্রতি আসক্ত যারা। অধিক সফলতা, ভীষণ ভদ্র, ভয়ঙ্কর লোক, হিংস্র, কিন্তু বাইরে একদম মুখন লাগানো। পরিবারের সাথে দূরত্ব যুক্ত, দিনটার মনস্ক এবং হঠকারী। এই নক্ষত্রের অ্যাক্টিভেশন এজ 24, 29, 37, 24, 29, 37। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বেশ কিছু শুভ কর্ম রয়েছে, তার মধ্যে রয়েছে রাজ্য শাসন, শত্রু আক্রমণ, অস্ত্র নির্মাণ, হিংসা চরিত্র এবং বিপণন, ব্যবসা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রতিকার সেটা হচ্ছে খাদ্য ধান, দান হচ্ছে যা আমি খাই তাই দান করতে হবে, ভাগ করতে হবে, ভাগ। ব্রত মহালক্ষ্মী ব্রত, আর এইখানে বৈদিক সূক্ত যেটা পাঠ করতে হবে সেটা হচ্ছে ভাগ সুক্তম। এখানে আমাদের এরপরে আমাদের চলে আসতে হবে পদগুলো নিয়ে। প্রথম পদ সিংহ রাশিতেই পড়বে। প্রথম পদের নবাংশ ক্ষেত্র সেটা হচ্ছে সিংহই হবে। দ্বিতীয় পদের নবাংশ ক্ষেত্র সেটা হবে কন্যা। তৃতীয় পদের নবাংশ ক্ষেত্র সেটা হবে তুলা। আর চতুর্থ পদের নবাংশ ক্ষেত্র সেটা হবে বৃশ্চিক, অধিপতি হবে মঙ্গল। প্রত্যেকটা পদের আলাদা গুণাবলী রয়েছে যেগুলো হোরারি করবার সময় ভীষণভাবে কাজে লাগবে। প্রথম পদের রয়েছে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা, প্রতিহিংসা পরায়ণতা, আরোগ্য লাভের চেষ্টা, রোগ মুক্তির চেষ্টা, হয় শত্রুতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা। দ্বিতীয় পদের গুণাবলী হচ্ছে জনসংযোগ, আধিপত্য, অভাব, বাণিজ্যিক দক্ষতা, ভ্রমণ প্রবণতা, আকস্মিক প্রবল উন্নতি। তৃতীয় পদ, তার গুণাবলী
এটা হচ্ছে বুদ্ধি, ভূমি পরিকল্পনা, মায়ের স্বাস্থ্য সমস্যা, সৃজনশীলতা, বিশ্রাম, আরামপ্রিয়তা। চতুর্থ পদ পিতার সমস্যা, ধারণা, পরিশ্রম, বিশুদ্ধ বা প্রকৃত স্বভাব, শত্রুতা থেকে মুক্তির চেষ্টা, তীব্র আত্মবিশ্বাস। এরপরে হচ্ছে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মূল কনসেপ্ট সেটা হচ্ছে শ্রদ্ধা। এখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের একটা ঘটনা যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সত্যযুগে কোনো একটা সময় হিমালয় সপ্তঋষি এবং তাদের পত্নীরা সাধনায় নিরত ছিলেন। এই অবস্থায় ভগবান শিব তিনি এই সপ্তর্ষির আশ্রমে আহ তার যে বন্য রূপে উপস্থিত হন এবং সেইখানে তার যে আহ তীব্র ভীষণ রূপ, নগ্ন অবস্থা, সেই দেখে সপ্তঋষি তারা ক্রুদ্ধ হয়ে পড়ে এবং সপ্তঋষি তার শিবের সেই যে উন্মত্ত অবস্থা, তার যে উগ্র অবস্থা এবং সেই সময় তার লিঙ্গের যে দৃঢ় অবস্থা, এই সমস্ত দেখে ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তার লিঙ্গ পতনের অভিশাপ দেন। তো ঋষিগণের সম্মানার্থে, তাদেরকে সম্মান জানাতে, তাদেরকে শ্রদ্ধা জানাতে শিব আপন লিঙ্গ, নিজের লিঙ্গ সেটাকে ত্যাগ করেন এবং এই লিঙ্গকেই আমরা শিবলিঙ্গ হিসেবে পুজো করে থাকি। তখন বিশ্বের প্রকৃতির সন্তুলন নষ্ট হলে পরে আহ সপ্তর্ষি সেই শিবলিঙ্গের আরাধনা শুরু করেন এবং সেই আরাধনার পরে সেখানে হচ্ছে গিয়ে দিব্যলিঙ্গের সূত্রপাত হয়। আমাদের যে একটা শব্দ আমরা ব্যবহার করি ভগবান, ভগবান, এই শব্দটা হচ্ছে গিয়ে ভাগ অর্থাৎ এই আদিত্যের সঙ্গে কানেক্টেড। পরাশর মুনি বিষ্ণু পুরাণে সর্বপ্রথম এই ভগবান, ভাগ্যবান ইত্যাদি শব্দের উল্লেখ করেন। সম্ভবত মহাভারতে অর্জুনের জন্ম পূর্ব ফাল্গুনী নক্ষত্রে হয়েছিল, সম্ভবত। এটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে, আমি এখনই দেখি। হ্যাঁ স্যার, গুগল কনফার্ম করেছে। হয়েছে? হ্যাঁ স্যার। আপনার গুগল তো আমার গুগলের থেকে ফাস্ট। অর্জুনের যে 10টা নাম ছিল তার মধ্যে একটা নাম ছিল ফাল্গুন। যাই হোক, এবার আমাদের কিছু স্পেসিফিক প্রেডিক্টিভ টেকনিক। প্রেম, ভালোবাসা, রোমাঞ্চ এবং বিশুদ্ধ প্রেম, খেলাধুলার প্রতি ব্যাপক ভক্তি, শৈল্পিক প্রতিভা, গুরুর প্রতি ভক্তি এবং নির্দেশিত জীবন, কিছু একটা ডেডিকেশন যে আমাকে এটা করতে হবে, এইটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সুন্দর শৈশব, জুয়া খেলার প্রবণতা, বিনিয়োগের মাধ্যমে উপার্জন, সৎ বংশজাত এবং বংশসূত্রে অর্থপ্রাপ্ত, প্রচন্ড ক্রোধী এবং মৃত ব্যক্তির মাধ্যমে সম্পত্তি প্রাপ্ত। ক্ষেত্র হচ্ছে বাগান, গরম জায়গা, সমুদ্র সৈকত, যেখানে ডিসপ্লে করা হয়, প্রদর্শন ক্ষেত্র, মিউজিয়াম, যে কোনো মিউজিয়াম, শোবার ঘর, ভ্রমণ ক্ষেত্র, গৃহ নির্মাণ স্থল, প্রসাধন ক্ষেত্র, বাজার, পার্লার, শিল্প প্রদর্শনী ইত্যাদি।
এর পেশা হচ্ছে পশু প্রশিক্ষক, পশুপালক, সরকারি প্রতিনিধি, আর্ট গ্যালারি, গায়ক, মডেল ইত্যাদি ইত্যাদি, এক্সারসাইজ করা লোক, জিম ট্রেনার, পর্যটন ক্ষেত্রে কার্যকারী ব্যক্তি, গাইড, উল, সুতি, বস্ত্র শিল্পের কারখানায় কাজ করা ব্যক্তি ইত্যাদি। তাহলে পূর্ব ফাল্গুনির এই বিষয়গুলো যেখানে যেখানে পূর্ব ফাল্গুনি কানেক্টেড হবে সেখানে আমরা কানেক্ট করার চেষ্টা করব। যেমন যদি কোনো জাতকের দশমপতি পূর্ব ফাল্গুনিতে অবস্থান করে, তাহলে তার শাশুড়ি, তাহলে তার শাশুড়ি কে কিন্তু ক্রিয়েটিভ হবে, কিন্তু খিটখিটে হবে। তাহলে এবার বলবেন যে দশমপতির সঙ্গে শাশুড়ির কি সম্পর্ক? দশম হচ্ছে সপ্তমের চতুর্থ। সপ্তম হচ্ছে স্বামী বা স্ত্রী, আর চতুর্থ মানে মা। তাহলে স্বামী বা স্ত্রী এর মা তিনি হচ্ছেন চতুর্থ। পার্থ এরকম মুখ বেঁকে গেল কেন গো? অসম্পদে সূর্য আছে। বলছি স্যার, চন্দ্র যদি থাকে পূর্ব ফাল্গুনিতে। তাহলে তো থাকতেই পারে। তাহলে তার মানসিক চিন্তা ভাবনা ক্যারেক্টারিস্টিক সেগুলো এরকম হবে। ভালো মানুষ, রেগে গেলে সাংঘাতিক, বেশ ক্রিয়েটিভ, কিছু না কিছু শিল্পের সঙ্গে যুক্ত, তার সঙ্গে সঙ্গে লিডারশিপ কোয়ালিটি এই সমস্ত রয়েছে, এগুলো দেখবে। স্যার তার মানে আমাদের কর্মের সাথে কোনোভাবে আমাদের শাশুড়ি কানেক্টেড? না, এবারে ব্যাপারটাকে বলি। যখন আমরা দশম ভাব এবং বৃহস্পতি নিয়ে যাচ্ছি তখন একরকম বিচার, যখন দশম ভাব শনি নিয়ে দেখছি তখন আরেক রকম বিচার। যেমন বাবারটা দশম, কর্ম দশম, বউয়ের মা দশম, বউয়ের বন্ধু শনি দশম। তাহলে প্রত্যেকটা তো আলাদা আলাদা বিচার হবে। আচ্ছা আচ্ছা স্যার। মামার সন্তান, মামার সন্তান ষষ্ঠের পঞ্চম, সেই দশম। হম। তো ফলে বিচারগুলো হচ্ছে গিয়ে আহ ইন্ডিকেটর গুলো আলাদা আলাদা হয়ে যায়। ঠিক স্যার, গুলিয়ে ফেললে চলবে না, ঠিক স্যার, ঠিক স্যার। হুম। যেমন চাকরি যখন বিচার করব তখন আমি দশম ভাব আর দশাংশ দেখবো। আর ওই ঘর থেকেই যখন শাশুড়ি বিচার করব তখন দশম ভাব আর নবাংশ দেখবো। একদম স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। কোনো চাপ নেই। আমার কাছে পড়া মানেই কনফিউশন বেড়ে যাবে। কিন্তু যখন ছক হাতে পাবেন এবার কোনো কনফিউশন নেই, যা বলছেন ক্লায়েন্ট বলবে হ্যাঁ, ঠিক ঠিক। স্যার এখনো আপনারা এই জায়গাটাতে স্যার হয়তো এসে পৌঁছননি, তা বাট এটা হবে। হ্যাঁ, সঞ্চিতা বলো। হ্যাঁ, বলছি চরণ যদি আলাদা আলাদা হয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে কি ক্যারেক্টারিস্টিক করে চেঞ্জ হবে? অনেকটা, অনেকটা। আচ্ছা। চরণের ডিফারেন্সটা আপনারা বুঝে নেবেন। যেমন প্রথম চরণ পূর্ব ফাল্গুনের, সে হচ্ছে সিংহতেই পড়ছে। তাহলে পূর্ব ফাল্গুনের প্রথম চরণে সিংহের ক্যারেক্টারিস্টিক্সটা পাবে। তাহলে সিংহের ক্যারেক্টারিস্টিক্স আর কন্যার ক্যারেক্টারিস্টিক্স টোটালি ডিফারেন্ট। তাহলে দ্বিতীয় চরণ হ্যাঁ। চলে এলো কন্যা রাশি। দ্বিতীয় চরণ যে কন্যা রাশিতে আসলো সঙ্গে সঙ্গে চরিত্র বদলে গেল। পূর্ব ফাল্গুনি প্রথম চরণ, সে হচ্ছে কি অ্যাডামেন্ট, অ্যাগ্রেসিভ, রিজিড। আর পূর্ব ফাল্গুনি দ্বিতীয় চরণ, সে শান্ত, অনেক বেশি সফট, অনেক পোলাইট, কিন্তু ভীষণ ক্রিয়েটিভ। পরিষ্কার করতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে তো অনেকটাই চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল। হুম, ঠিক ঠিক এই স্যার, ওকে, থ্যাংক নক্ষত্র ইউ। চরণে যদি আপনি নামতে পারেন, যদি নক্ষত্র চরণে নেবে প্রেডিকশন করতে পারেন, কোনোদিন যদি পারেন, তাহলে সেই দিন আপনি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী। এক জীবনে পারা যাবে স্যার? হ্যাঁ, আমি একদম মানে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে আপনি সেই দিন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী। আহ স্যার পঞ্চম পতি যদি থাকে কি হবে? এটা তো পঞ্চমপতি দেখে বলতে হবে। পঞ্চমপতি কে, কোথায় রয়েছে, কিভাবে রয়েছে,
সেটা দেখতে হবে, প্রেডিক্ট করতে হবে। এখন নিজের কুণ্ডলী বার করা যাবে না। আচ্ছা, এবার আমরা উত্তর ফাল্গুনিতে চলে আসি। তাহলে উত্তর ফাল্গুনি এই নক্ষত্রটা কিন্তু অনেক বেশি বিকশিত, অনেক বেশি প্রকাশিত। উত্তর ফাল্গুনি হচ্ছে ক্ষুদ্রের পরবর্তী অবস্থা। তার মানে হচ্ছে এই সময় শিশুর জন্ম, ক্ষুদ্র শিশুর জন্ম, এবার কিন্তু বিকাশ শুরু হয়ে গেল, দ্রুত তার বৃদ্ধি ঘটতে শুরু করেছে। অর্থাৎ ক্ষুদ্রের পরবর্তী অবস্থা, সেটা হচ্ছে উত্তর ফাল্গুনি। এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে আসন, বিছানা অথবা খাটের পিছনের পায়া। এই নক্ষত্রের দেবতা হচ্ছেন অর্যমা। তিনিও একজন আদিত্য, এবং তিনিও যজুর্বেদ অনুসারে দানেরই দেবতা। অর্যমা শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা সাথী। তিনি বাতাসের নির্দেশক, এবং যেহেতু বাতাসের তিনি নির্দেশক, তাই এখানে তার নামকরণ হচ্ছে আর্যমান। অর্যমা এই শব্দটাকে আপনারা ইংলিশে, এটা এখন শিশুদের নাম হচ্ছে, অর্যমা বললে হবে না। এই সময় মানুষের নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে আরিয়ামান। ARYAMA, এটা হচ্ছে অর্জমা। একটা এন যোগ করে সুন্দর একটা নাম তৈরি হচ্ছে আরিয়ামান। তো আমি রিসেন্টলি বেশ কিছু শিশুর নামকরণ করেছি, তার মধ্যে এই নাম থাকছে। তো অর্জমা শব্দের অর্থ হচ্ছে গিয়ে পিতৃগণের প্রিয়। তিনি হচ্ছেন সংযমের দেবতা, যোগাযোগ এবং সংযমের দেবতা। ঋগ্বেদের বিভিন্ন সূক্তে বরুণ, মিত্র এবং অর্জমা তারা একসাথে আলোচিত হয়েছেন। ভালো কথা। অর্জমা শব্দ এইটা শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গকে নির্দেশ করে, যেমন কিডনি, মূত্রনালী, বাহু, ইহা ইত্যাদি অঙ্গকে নির্দেশ করে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাত ব্যক্তিরা, তারা শিক্ষিত, উৎসাহী, ধনী, পরিবারের প্রতি ভীষণ দায়বদ্ধ, এরকম ব্যক্তিত্ব হয়ে থাকেন। এরা হ্যাপি, এরা ফ্যামিলিগত জীবনে বেশ হ্যাপি, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু পরিবারের প্রতি ভীষণ দায়বদ্ধ এবং সুখী জীবন পছন্দ করে। শুধু পছন্দ করে না, এরা পায়ও। এদের জীবন কিন্তু মোটামুটি হ্যাপি হয়, সবাইকে নিয়ে থাকে এরা। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাত ব্যক্তিগুলো, তারা কম বেশি পশুপ্রেমী হয়ে থাকে। পূর্ব ফাল্গুনীতেও কিন্তু আমরা পশুপ্রেমী দেখতে পাই। এরা সহৃদয়, কোমল হৃদয়, বিশুদ্ধতা প্রিয়, আধুনিক, জ্ঞানী এবং দাতা মানুষ। শস্য উৎপাদন, দায়িত্বশীলতা, কর্তব্য পরায়ণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। হাই প্রোডাক্টিভিটি এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। দেবতা আমরা বললাম অর্যমা। এখানে দুটো তারা আছে, স্ত্রী সূচক নক্ষত্র। এর সংখ্যা হচ্ছে 2, অধিপতি রবি, চিহ্ন হচ্ছে আসন। এর 4টে চরণের বর্ণ হচ্ছে টেটো পপি। টেটো পপি, এটা হচ্ছে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের 4টে অক্ষর। অঙ্গ হচ্ছে বাম কাঁধ। পূর্ব ফাল্গুনী ছিল ডান কাঁধ, এখন বাম কাঁধ। পুরুষার্থ হচ্ছে মোক্ষ। কর্ম হচ্ছে প্রশাসন এবং নিয়ন্ত্রণ। তো এখানে কর্ম হচ্ছে প্রশাসন এবং নিয়ন্ত্রণ, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেশে যদি বলে সরকারি চাকরি হবে, পুলিশে চাকরি হবে, দেখো, তো এখানে দেখতে পাবেন। এখানে হচ্ছে গিয়ে উত্তর ফাল্গুনের সঙ্গে কানেক্টিভিটি দেখতে পাওয়া যাবে। দশা হচ্ছে সংহার, এর দিক হচ্ছে উত্তর। বৃক্ষ, সেটা হচ্ছে অক্ষ, এর বৃক্ষ। অক্ষ নামে কোনো গাছ আছে কিনা আমি জানি না, কিন্তু অক্ষই হচ্ছে এর বৃক্ষ। বায়ু দত্তের নক্ষত্র, পার্থিব নির্দেশক হচ্ছে বায়ু প্রবাহ,
আর পার্থিব প্রকাশ যেটা আমাদের মধ্যে প্রকাশিত হয় সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। এর আদি নারী নরগণ এবং গোজনী, গুরু হচ্ছে এর জনী। উত্তর ফাল্গুনী নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে উন্নতি, রাজতন্ত্রে সম্মানিত হওয়ার প্রচেষ্টা। এবার ধরুন একটা জিনিস বলছি, আপনারা একটা কথা শুনেছেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, অনেকেই শুনেছেন। তো এই রাষ্ট্রপতি পুরস্কারের জন্য অ্যাপ্লিকেশন করতে, তো এই রাষ্ট্রপতি পুরস্কারের জন্য অ্যাপ্লিকেশন করতে ইন্দ্রনীল বাবু এসছেন আপনার কাছে, পার্থর কাছে এসছেন। তাহলে পার্থ কোন টাইমটাকে সিলেক্ট করবে যে ইন্দ্রনীল বাবুর জন্য এটা বেটার হচ্ছে? তাহলে এখানে ইন্দ্রনীল বাবু যখন ট্রানজিটে অথবা দশায় এই উত্তর ফাল্গুনের সঙ্গে কানেক্টেড হবেন, তখন রাজতন্ত্রে সম্মানিত হওয়ার সম্ভাবনা সেটা বাড়বে। আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল এবং এরা প্রতিযোগিতায় বিশ্বাসী, এরা সবসময় লড়াকু হয়ে থাকে, জনপ্রিয়, সৎ এবং সাহসী। ডিভিশন এজ 9, 18, 35। এখানে আমরা একটুখানি বৈদিক কাহিনীতে আসবো। বৈদিক কাহিনী মানে কিছু বিবরণ। এখানে মহর্ষি কাশ্যপের যে পুত্ররা 8 জন আদিত্য, সেখানে একটা কানেক্টিভিটি দেখতে পাওয়া যায়। 8 জন নয়, 12 জন আদিত্য। 30 কোটি দেবতার মধ্যে 12 জন আদিত্য রয়েছেন। এই 12 জন আদিত্যের মধ্যে রয়েছেন অর্যমা, ভাত্র, বিবস্বান। বিবস্বান হচ্ছেন সূর্য, কুষণ, সবিত্র। সবিত্র হচ্ছে ওই তৎসবির তুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আমাদের ওই গায়ত্রী মন্ত্রে আছে না, সাবিত্রীর উদ্দেশ্যে ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যম, অর্থাৎ এই সাবিত্র যে দেবতা কে বরণ করছি। ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই যে আহ গ্রহটা তার নাম হচ্ছে সাবিত্র। মিত্র, বরুণ, অংশুমান, বাঘ, বিষ্ণু এবং আহ ত্বষা আর ইন্দ্র। এই বিষ্ণু কিন্তু আদিত্য বা আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ সেই বিষ্ণু নন, এরই আদিত্য আরেকজন বিষ্ণু। এর আরেকটা কাহিনী রয়েছে এই অর্জমা এর সম্পর্কে, বা ভাগ, ডিভিশন, দান, এই সমস্ত সম্পর্কে, বিলাসিতা। তো রাজা জনকের রাজসভায় এক সন্ন্যাসী এসে প্রশ্ন করেন যে এত বিলাসিতা, বাহুল্য, এর মধ্য থেকে রাজা কিভাবে রাজ্য চালনা করেন? তো রাজা বলেন, ঋষিবর, মার্জনা করবেন, আমি কি আপনাকে একটা কাজ দিতে পারি? বলছে, ঋষি একটু বিব্রত হয়েছে। তারপরে বলেছে যে তাহলেই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। তখন বলছে ঠিক আছে, দাও কাজ। তখন রাজা সন্ন্যাসীকে একটা প্রদীপ দিয়েছে। প্রদীপ দিয়ে বলছেন যে হে ঋষিবর, আপনি আমার প্রাসাদের থেকে এই প্রদীপটি নিয়ে আমার প্রাসাদটা ঘুরে বেরিয়ে দেখুন, আমার প্রাসাদ ঘুরে প্রদক্ষিণ করুন, সবটা দেখে নিন। কিন্তু একটু খেয়াল রাখবেন এই প্রদীপটা যেন নিভে যাওয়া যায়। তো সন্ন্যাসীকে সবাই প্রাসাদ ঘুরিয়ে দেখিয়েছে। সন্ন্যাসী হাতে প্রদীপ নিয়ে তার মন্ত্র জপ করতে করতে, তার ইষ্ট মন্ত্র জপ করতে করতে পুরো প্রাসাদ প্রদক্ষিণ করেছে। যখন ফিরে এসেছে তখন রাজা প্রশ্ন করেছেন যে হে ঋষিবর, প্রাসাদটা কেমন দেখলেন?
তো ঋষি বলছে যে আমি তো প্রদীপে মনঃসংযোগ করেছিলাম, তাই প্রাসাদের দিকে লক্ষ্য রাখতে পারিনি। তো রাজা তখন বললেন, ঠিক এইভাবেই ঋষিবর আমি রাজ্য শাসন করি। আমি রাজ্যকে প্রদীপের সলতের মতন দেখি, এবং সেটাই আমার একমাত্র লক্ষ্য। আশেপাশের কোনো বিষয় আমাদের প্রভাবিত করতে পারে না। তো এই যে মনঃসংযোগ, কনসেন্ট্রেশন, এইটা হচ্ছে গিয়ে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের বৈশিষ্ট্য। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদ ধনু রাশিতে পড়বে, নবংশ ক্ষেত্র ধনু রাশিতে পড়বে। এখানে রয়েছে সৌভাগ্য, উন্নতি, সম্প্রসারণ, উপদেশ প্রদান, নীতিবোধ এবং সহধর্মিতা। দ্বিতীয় পদ, সেটা মকরে পড়বে, তার অধিপতি হচ্ছেন শনিদেব। সাংগঠনিক ক্ষমতা, বাস্তববাদী, প্রচন্ড পরিশ্রমী, তীক্ষ্ণ বুদ্ধির সমাহার। তৃতীয় পদের নবাংশ ক্ষেত্র হচ্ছে কুম্ভ, অধিপতি দেবতা হচ্ছেন শনি। এখানে রয়েছে ফ্যাশন, স্টাইল, প্রচন্ড তীক্ষ্ণতা, অত্যন্ত দ্রুত, এই সমস্ত ব্যাপারগুলো আমরা তৃতীয় পদে দেখতে পাবো। চতুর্থ পদ নবাংশ ক্ষেত্র হচ্ছে মীন। এখানে সমন্বয়, বাস্তববাদিতা, আধ্যাত্মিক ক্রিয়া, নিয়মানুবর্তিতা, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। স্যার এর প্রথম পদ কন্যা হবে না? কেন? এই কন্যা রাশির তে এর অবস্থান নেই। কন্যা রাশিতে এর অবস্থান রয়েছে, কিন্তু এইটা কন্যা রাশিতে এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ কন্যাতে রয়েছে। কিন্তু নবাংশ যখন করব, নবাংশে উত্তর ফাল্গুনের প্রথম পদ গিয়ে পড়বে কোথায়? ধনু রাশি বললেন স্যার। ধনু রাশি। নবাংশে প্রথম পদ ধনু রাশিতে পড়বে, এটা নবাংশ যখন ক্যালকুলেশন করবো তাহলে দেখি। এবার কিছু স্পেসিফিক প্রেডিক্টিভ টেকনিক, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রেডিক্টিভ টেকনিক। দার্শনিক চিন্তার বিকাশ, বিশ্ব প্রেম এবং চরম উদারতা, নাম যশ, প্রতিপত্তি, খ্যাতি, এই সমস্ত বিষয়গুলি। শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে আগ্রহ, আইন সংক্রান্ত জ্ঞান, সুনির্দিষ্টভাবে পরিশ্রম করবার প্রচেষ্টা, নিজের ভাগ্য গঠনে তীব্র আগ্রহ, ভয়ঙ্কর অহংকার, মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা, নিজেকে প্রতিষ্ঠিত করবার ক্ষমতা, এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক প্রকাশ এবং বিকাশ, নিজের একটা জায়গা তৈরি করবার চেষ্টা, মানুষের উপরে দাঁড়িয়ে মানুষকে ডমিনেট করে নিজেকে প্রতিপন্ন করবার চেষ্টা, এটা আমরা উত্তর ফাল্গুনিতে দেখতে পাই। এরা পরিকল্পনা করতে পারে, ভীষণ ভালো পরিকল্পনা করবে এবং বিস্তারিত বিবরণ পছন্দ করে। এর যে ক্ষেত্র সেটা হচ্ছে বাগান, বাগান পরিদর্শকের ঘর, জঙ্গল, মালির থাকার স্থান, বিখ্যাত ব্যক্তিদের বাসস্থান, প্রাসাদ, পার্বত্য ক্ষেত্র এবং জনগণের একত্রিত হওয়ার স্থান। আপনাকে এসে বললো, পার্থ আসলো, এসে বললো যে স্যার, কিংবা পার্থ এসে বললো ভাই অনুপম সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলছে আমার তো সার্টিফিকেট হারিয়ে গেছে। দেখি কি সার্টিফিকেট হারিয়ে গেছে? বলো আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব হারিয়ে গেছে। জ্যোতিষের সার্টিফিকেট আছে তো? বলছে না, ওটাও হারিয়ে গেছে। আহা, কি মুশকিল! তাহলে দেখতে হবে এবার কোথায় পড়েছে। এবার দেখে দেখা গেল লগ্ন পড়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে লগ্ন পড়েছে, আর তার সঙ্গে সঙ্গে চন্দ্র, সেও উত্তর ফাল্গুনির সঙ্গে কানেক্টেড হয়েছে। সেই চন্দ্রের উপরে রাহুর দৃষ্টি রয়েছে। তার মানে এমন কোনো জায়গায় হারিয়েছে যেখানে জনবহুল লোকজন রয়েছে, কিংবা জনসংযোগ ঘটছে যে জায়গা থেকে। তাহলে কথা বলতে হবে, কোথায় কোথা দিয়ে গেছো এবার বলো। সে বলে দিল। বলে দেওয়ার পরে তখন পার্থকে বলে দেওয়া হলো যে দেখো, তুমি তো বিভিন্ন জায়গায় গেছিলে, বিভিন্ন খোঁজ খবর করেছো, কিন্তু তোমার ওই যে যে দোকানে গিয়ে তুমি পাহাড়ের একটা রেপ্লিকা কিনেছো, পাহাড়ের একটা ছবি কিনেছো,
সেই দোকানে তোমার এটা হারিয়ে রয়েছে, গিয়ে দেখলো হ্যাঁ হারিয়ে রয়েছে। তো এই ঘটনাগুলো ঘটতে দেখতে পাওয়া যাবে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে। এই নক্ষত্রের পেশা বিনোদনকারী, আনন্দদায়ক, শিল্পী, সুপারহিরো, অপরাধপ্রবণ ব্যক্তি, সংবাদ সংগ্রহকারী, যৌন চিকিৎসক, বৃহৎ সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তি। ব্যাংকার, সমাজসেবী, পেশাগত উপদেষ্টা, এরা সকলেই কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জমি। ফাল্গুনের পরের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল, ভীষণ ক্রিয়েটিভ। হস্ত মানে হাত। এই সময় এই হস্তা নক্ষত্রে যখন চন্দ্র বা হস্তা নক্ষত্রের সঙ্গে কোনো গ্রহ যদি সরাসরি সম্পর্ক করে, তাহলে হচ্ছে গিয়ে এই সময় মানুষের কার্মিক উন্নয়ন দেখতে পাওয়া যায়। মানুষের কর্মক্ষেত্রে এই সময় ডেভেলপমেন্ট, বেটারমেন্ট এগুলো দেখতে পাওয়া যায়। এর দেবতা তিনি হচ্ছেন সাবিত্রী। খেয়াল করে দেখবেন পরপর আদিত্য পর নক্ষত্রের দেবতা। তিনি একজন আদিত্য। কোথাও তাকে সাবিত্রী বলা হয়েছে, কোথাও তাকে সবিত্রা বলা হয়েছে। ইনি হচ্ছেন উন্নতি এবং প্রকাশের দেবতা। তার হাত এবং করতল, এটা হচ্ছে গিয়ে হাত এবং করতল, এটা হচ্ছে স্বর্ণময়, গোল্ডেন। এই মধুর বক্ষ, চোখ হচ্ছে পিঙ্গল বর্ণ, আর তার চুল সেটা হচ্ছে হরিদ্রাভ। তিনি স্থিতি এবং গতির নিয়ন্ত্রক, আর তিনি হচ্ছেন অন্ধকারের ত্রাণকর্তা। তিনি জল এবং সমুদ্রের সন্তান। সাবিত্রী কষ্ট এবং রোগ মুক্তির নির্দেশক। তার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র এটা আছে। গায়ত্রী মানে গানের মাধ্যমে ত্রাণ। ত্রাণ মানে হচ্ছে মুক্তি। তার থেকে মুক্তি পাবো অবশ্যই রোগ ভোগ কষ্ট। তাহলে সাবিত্রী হচ্ছে কষ্ট এবং রোগ মুক্তির কারক গ্রহ, এই কারক দেবতা। তিনি আপান বায়ুর নির্দেশক এবং তিনি দীর্ঘায়ুকে নির্দেশ করেন। আপনারা খেয়াল রাখবেন, এই যে নবরাত্রির ঘট স্থাপন করা হয়, সেই সময় চন্দ্র হস্তা নক্ষত্রে অবস্থান করে। হস্তা নক্ষত্রের জাতকরা জনপ্রিয়, উৎসাহী, প্রাণোচ্ছল এবং উজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে, ব্রাইট। ব্রাইট মানে সবসময় যে ফর্সা হবে এরকম নয়, অনেক কালা আদমি তারাও ব্রাইট হয়। ছোটবেলা থেকে আমিও একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম, আমিও নাকি ব্রাইট স্টুডেন্ট, কিন্তু গায়ের রং তো বিশাল কালো ছিল। তো যাই হোক, এরা ব্যবসা বাণিজ্য এবং বিনিময় পছন্দ করে, এরা এক্সচেঞ্জ ব্যাপারটা ভীষণ ভালো বোঝে। এক হাতে দেবো, এক হাতে নেব, এই যে এহাত ওহাত দেহাত, এই ব্যাপারগুলো এরা ভীষণ ভালো বোঝে। নক্ষত্র সূত্র অনুসারে এরা সহকর্মীদের প্রতি অনুরক্ত হয়ে থাকেন। অনুরক্ত মানে একটু আসক্ত, একটু বন্ধুত্ব থেকে বেশি। তো কোন একজন জাতক বা জাতিকে আপনাকে এসে প্রশ্ন করেছে তোমার বিয়ে কোত্থেকে হবে, তা আপনি দেখলেন যে এই সময়ের সপ্তমপতি হস্তা নক্ষত্রে রয়েছে, আপনি বলবেন যে কলিগদের মধ্য দিয়ে তোমার প্রেম আসবে, ওইখানে প্রেম দেখো। এরা মোটামুটি সত্যবাদী। হস্তা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা চৌর্য বৃত্তি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু অভাবে চোর নয়, এরা স্বভাবে চোর। এদের অন্যের জিনিস হস্তগত করতে বড় ভালো লাগে।
তো আমি আমার পরিচিত একজন পুরোহিত মশাই, তার একজন যজমান, সে একটা শঙ্খ কিনেছে। পুজোতে পুরোহিত মশাইকে পুজোর ফর্দের জন্য ডেকেছে। পুরোহিত মশাই এসছে, পুরোহিত মশাইকে শঙ্খ দেখিয়েছে যে দেখুন ঠাকুর মশাই এই শঙ্খটা কিনেছি। তো পুরোহিত মশাই শঙ্খটাকে দেখে টেকে বাজিয়ে নিজের পাশে রেখেছে, এবং যখন হচ্ছে গিয়ে তিনি চলে যাচ্ছেন, তখন সেই শঙ্খটাকে তার ঝোলায় পুরে নিয়ে হাঁটা দিচ্ছেন। তারপরে হচ্ছে গিয়ে যখন গৃহস্থ বলেছে যে এই শঙ্খটা ঠাকুর মশাই, তো বাঙাল ঠাকুর মশাই, তো সে বলছে ও শঙ্খ দিয়া তুমি করবাটা কি, ও শঙ্খ দিয়া তুমি করবাটা কি, তোমার ঘরে কি ও শঙ্খ মানায়? বলে ধমকে ব্যাগে পড়ে হাওয়া। তো এই যে অপরের জিনিস হস্তগত করে নেওয়া, এটা হচ্ছে গিয়ে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে রয়েছে। বলছি স্যার, আহ যদি কেতু থাকে হস্তা নক্ষত্রে? থাকতে পারে, কিন্তু লগ্ন সেই হিসেব করে দেখতে হবে। কেতু হস্তা নক্ষত্রে থাকলে সাবকনসিয়াস মাইন্ডে কিছু কিছু অন্যরকম চিন্তা ভাবনা আসবে, যে আর্মিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিছুটা। তো আমি আমার একটা ঘটনা বলতে পারি। তোমার তৃতীয় ভাবটা হস্তা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড, আর শনি বোধহয় আমার কুণ্ডলিতে হস্তা নক্ষত্রে রয়েছে। তো হস্তা নক্ষত্রে শনি থাকার জন্য আমার হাতগুলো একটু লম্বা লম্বা হচ্ছে। এবার আমি যখন কেমিস্ট্রির ল্যাবে প্র্যাকটিক্যাল করতে যেতাম, তো ওখান থেকে বিভিন্ন স্যাম্পেল নিয়ে চলে আসতাম বাড়ি, এবং সেটা একটা নেশা হয়ে গেছিল। বিভিন্ন টাইপের স্যাম্পেল অল্প অল্প করে বাড়িতে নিয়ে এসে বাড়িতে ওই এক্সপেরিমেন্ট গুলো করতাম। এবং না বলে নিয়ে আসা এই টেস্ট টিউব হোল্ডার, টেস্ট টিউব, বিকার, এগুলো আমি স্কুল থেকে নিয়ে চলে আসতাম। তো যখন পড়তাম, কলেজ থেকেও নিয়ে এসেছি। তো এই এই ব্যাপারটা, এইটা হচ্ছে গিয়ে হস্তা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। পরের জিনিস বা অন্য জায়গা থেকে জিনিস না বলে নেওয়াই তো হচ্ছে গিয়ে চৌর্য বৃত্তি। এবার সেটা অভাবে হোক আর স্বভাবে হোক, যাই হোক না কেন, বৃত্তি তো বৃত্তি। আচ্ছা, সবিতা শব্দের উৎস হচ্ছে সু, মানে সুন্দর, ভালো। মানে সাবিত্রী বা সবিতা, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে গুড এর সঙ্গে কানেক্টেড। আহ সবিতা, তিনি হচ্ছেন ব্রহ্মার স্ত্রী। আর দিগন্তের কাছাকাছি যখন সূর্য গিয়ে পৌঁছয়, তখন তাকে সবিতা হিসেবে ট্রিট করা হয়। এখানে একটা পুরোনো গল্প আপনারা সবাই জানেন। মদ্ররাজ অশ্বপতি, তিনি একজন রাজা, তার কন্যার নাম ছিল সাবিত্রী। তো যখন কন্যা বিবাহযোগ্য হয়ে ওঠে, বিবাহযোগ্যা হয়ে ওঠেন, সেই সময় তিনি পাত্রের অন্বেষণ শুরু করেন। তো পাত্রের অন্বেষণ করতে করতে তিনি এক রাজপুত্রের প্রতি আসক্ত হয়ে পড়েন। সেই রাজপুত্রের নাম হচ্ছে সত্যবান। এবার এই যখন এই বিয়ে নিয়ে কথাবার্তা হয়, এমন সময় রাজা, সরি, নারদ সাবিত্রীর বাবার চেম্বারে এসে হাজির। এসে বলেন যে এই যে ছেলেটিকে বিয়ের জন্য ঠিক করেছো, এ তো 1 বছরের মধ্যে মরে যাবে গো। বলছে মরে যাবে মানে? বলছে হ্যাঁ, বিয়ের 1 বছরের মধ্যে ও মারা যাবে। এবার সেসব কথা সাবিত্রী আর শুনবে না, সে তো বিয়ে করবেই। বিয়ে করে নিচ্ছে। বিয়ে করবার 1 বছরের পরে সত্যবানের মৃত্যুও হয়েছে। এবার সাবিত্রী সত্যবানের সঙ্গে চলে গেছে যমলোকে। যমলোকে গিয়ে তীব্র প্রার্থনা শুরু করেছে, একদম জীবন মরণ প্রার্থনা। তার এই প্রার্থনা আহ যম উভয় সন্তুষ্ট হয়ে সত্যবানকে আবার ফিরিয়ে দেন এবং দীর্ঘায়ু প্রদান করেন। এবং সাবিত্রী সত্যবানের কাহিনী হিন্দু পুরাণ শাস্ত্রের একটা অনন্য সম্পদ। তার উদ্দেশ্যে এই গায়ত্রী মন্ত্রের কিছুটা অংশ রচিত। হস্তা নক্ষত্র থেকে 5টা নক্ষত্র, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা
তাদেরকে বলা হয় হস্তপঞ্চক। এই হস্তপঞ্চক হচ্ছে শুভ নক্ষত্র, এবং যত শুভ কাজ সেটা কিন্তু এই হস্তপঞ্চকে করার একটা রীতি রয়েছে। বিভিন্ন শুভ কার্যাবলী এই হস্তপঞ্চক নক্ষত্রের মধ্যে করা হয়ে থাকে। স্যার আরেকবার বলবেন 5টা নক্ষত্র? হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা। হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা এবং অনুরাধা। এরা অত্যন্ত জ্ঞান পিপাসু, নমনীয়, কর্মপ্রিয়, চিন্তাশীল, অভিযোজনে দক্ষ এবং ব্যবস্থাপনাতেও অত্যন্ত দক্ষ। এদের টাকা পয়সা কিরকম থাকে? টাকা পয়সা যেমনই থাকুক, এরা কিন্তু বিলাসী। এরা একটু বেশি টাকা পয়সা পছন্দ, এবং ভালো ভালো জিনিস যতটুকু কিনবো ভালো কিনবো, যা করব ভালো করব, ভালো খাবো, এই ব্যাপারটা এদের মধ্যে থাকে। আর হস্তা নক্ষত্রের মানুষদের একটা বিশেষ গুণ হচ্ছে, যতই খারাপ থাকুক না কেন এদের মধ্যে কিন্তু হাসি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু কখনোই কোনোভাবে নিজের দুঃখকে বাইরে প্রকাশ করে না। আচ্ছা, আহ এরা অত্যন্ত চিন্তাশীল, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল এজ হচ্ছে 9, 17, 38, 9, 17, 38, 54। দেবতা তো সাবিত্রী, এখানে 5টা তারা আছে, নক্ষত্র অধিপতি চন্দ্র, চিহ্ন হচ্ছে হস্ত। 4টে চরণের বর্ণ হচ্ছে পু, সা, না, খ। পু, সা, না, খ। ষোড়শ সংস্কার নিয়ে আমরা পড়াশোনা করব। ষোড়শ সংস্কারের মধ্যে একটি মহান সংস্কার হচ্ছে নামকরণ। এই নামকরণের সময় এই নক্ষত্র অনুসারে বা নক্ষত্রের নাম অনুসারে নামকরণ করা হবে। অঙ্গ হচ্ছে হাত, পুরুষার্থ হচ্ছে মুক্তি বা মোক্ষ, এদের কর্ম হচ্ছে বিনিময় বাণিজ্য, দশা হলো সৃষ্টি, এদের উত্তর দিক, এদের বৃক্ষ হচ্ছে মহানিম, এদের তত্ত্ব বায়ু তত্ত্ব, উপাদান হচ্ছে মূল বা ভূমিক উপাদান। এদের নির্দেশক হচ্ছে সন্তান, এদের প্রকাশ আচ্ছাদন হরণ করা। এবার হলো গিয়ে আমরা যেটা পড়বো সেটা হলো আহ হস্তা নক্ষত্রের প্রথম পদ। নবাংশ ক্ষেত্র হচ্ছে মেষ, এর অধিপতি মঙ্গল, ইন্ডিকেট করে আক্রমণ, সৈন্য, সৈন্য কমুলেশন, ঘাত, গণিত এবং অপারেশনের ক্ষেত্রে দক্ষতা। অপারেশন মানে সবসময় যে কাটাকুটি ছেঁড়াছেড়ি হবে তা কিন্তু নয়, এটা যে কোনো বিষয়ের অপারেশন হতে পারে। এটা বলা যেতে পারে হস্ত দ্বারা কৃত কর্মের দক্ষতা। দ্বিতীয় পদ নবাংশ ক্ষেত্র হচ্ছে বৃষ, জেদি এরা, এদের অধিপতি হচ্ছে শুক্র। এদের মধ্যে রয়েছে ধর্ম, সততা, বাস্তববোধ, শৈল্পিক দক্ষতা, সংক্ষিপ্ত ভাবে কোনো কাজ সম্পূর্ণ করবার চেষ্টা। এরপরে হচ্ছে তৃতীয় পদ
তৃতীয় পদের নবাংশ ক্ষেত্র হচ্ছে মিথুন। এর অধিপতি হচ্ছে বুধ। এখানে ব্যবসা বাণিজ্য, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, উত্তরসন্ন মতিত্ব, দক্ষতা, চাতুর্য, এই সমস্ত ব্যাপারগুলো কানেক্টেড। চতুর্থ পদের অধিপতি তিনি হচ্ছেন কর্ণ, এই সরি, চতুর্থ পদের অধিপতি, এই চতুর্থ পদটা পড়বে কর্কট রাশিতে। এর অধিপতি হচ্ছে চন্দ্র। এখানে বিদেশ যাত্রা, আকস্মিক ঘটনা, উগ্রতা, হঠকারিতা, বিষাক্ত কিছু বিষয়ের প্রয়োগ, এই সমস্ত বিষয়গুলি এখানে দেখতে পাওয়া যায়। প্রেডিক্টিভ টেকনিক দেখতে পাবো, সেটা হচ্ছে অতিশয় বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বুদ্ধি, সূক্ষ্ম কাজে দক্ষ, ব্যতিক্রমী শিক্ষা গুণ থাকবে এদের। এদের এখানে দস্যু বৃত্তি আমরা দেখতে পাবো, তার সঙ্গে শৈল্পিক চিন্তা ভাবনা, ব্যবস্থাপনায় আগ্রহ এবং দক্ষতা, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলছে, জুয়া খেলার প্রতি আগ্রহ। এদের মধ্যে অভিযাত্রী সুলভ মানসিকতা রয়েছে। অত্যন্ত তার্কিক, ক্রীড়া বিশারদ, এরা ভালো উকিল হতে পারে, উচ্চাকাঙ্ক্ষী, যে কোনো উপায়ে সাফল্য প্রাপ্তির চেষ্টা, সেবা, স্বাস্থ্যকর্মী মানসিকতা, অপরকে অপনত করবার চেষ্টা, আর এখানে রয়েছে নিয়ন্ত্রণ প্রবণতা। পেশা হচ্ছে শৈল্পিক যে কোনো কাজ, শ্রমিক, ব্যবসায়ী, হাতের দক্ষতার সাথে সম্পর্কযুক্ত যে কোনো পেশা, সেটা হচ্ছে কি হাত সাফাইও হতে পারে, বৃত্ত, চীনামাটির বাসন প্রস্তুতকারক, বিনোদন শিল্প, হিসাব রক্ষক, পরিষ্কারকারী, বৃত্ত, কেশ পরিচর্যাকারী, জ্যোতিষী, হস্ত ভীষণ ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, সঞ্চালক, স্টোর, চাবি প্রস্তুতকারক। এর যে ক্ষেত্র, সেটা হচ্ছে কৃষি ক্ষেত্র, হাল জমি, স্টুডিও, বাজার, স্টক এক্সচেঞ্জ, সিনো, মেলা, কারখানা, জুয়া খেলার জায়গা, রেসের মাঠ, আর্ট স্কুল, এগুলো সবই হস্তা নক্ষত্রের ক্ষেত্র। এরপরের নক্ষত্র হচ্ছে চিত্রা। চিত্রা এই শব্দের অর্থ হচ্ছে বহুবিধ। চিত্রা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। চিত্র মানে কলা, ফ্যাশন, ডিজাইনিং, নতুনত্ব, স্থাপত্য, এই সমস্ত বিষয়গুলো চিত্রার সঙ্গে কানেক্টেড। আরেকটা বিষয় হচ্ছে বৈচিত্র্যময়তা। চিত্রার চিহ্ন হচ্ছে মুক্ত, মুক্ত নির্দেশ করে মাতৃত্ব, স্নেহ, মমতা। চিত্রার দেবতা হচ্ছেন বিশ্বকর্মা বা হচ্ছে তস্ত্রু, এই শিল্পের দেবতা। এই স্বর্গের প্রসাদ বা স্বর্গীয় প্রসাদ বা অট্টালিকার নির্মাণ কর্তা। এই বিশ্বকর্মা ইনি হচ্ছেন যমজ সন্তানের নির্দেশক। তিনি গর্ভ মধ্যে শিশুকে রক্ষা করেন এবং শিশুর জন্য গর্ভ প্রস্তুত করেন। তিনি গবাদি পশু এবং শস্যেরও দেবতা। সাধারণত রবি যখন চিত্রা নক্ষত্রে থাকে এবং চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, রবি চিত্রা নক্ষত্রে এবং চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করে, সেই সময় বিজয়া দশমী পালিত হয়। এবং বিজয়া দশমী, সেখানে বিজয়, আক্রমণ, এই ব্যাপারটাকে দেখা হয়। এবং এই সময় চন্দ্র
আর রবি, দুজনেই কিন্তু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করেন। ভাবুন বিষয়টা কিরকম গুরুত্বপূর্ণ। রবি এবং চন্দ্র দুজনেই মঙ্গলের নক্ষত্রে, ফলে আক্রমণ, বিজয়, জয়লাভ, এই বিষয়গুলো এখানে অনেক হচ্ছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে চিত্রা নক্ষত্রের প্রথম পৃষ্ঠা পড়ানো হলো, চিত্রা নক্ষত্রের প্রথম পৃষ্ঠা অবধি পড়ানো হলো, বাকিটা আমরা পরের দিন পড়বো। ঠিক আছে স্যার। আচ্ছা, আশা করি নক্ষত্র আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবার প্রেডিক্টিভ পার্ট, যেটা কিভাবে প্রেডিকশন করবেন, আমার মনে হয় আপনারা করতে পারবেন। এটা পুরোপুরি প্র্যাকটিস। আর এই বিষয়ে আমি একটা গাইড বুক লিখছি। তো গাইড বুকটা যদি রেডি হয়ে যায়, ফলে হচ্ছে গিয়ে ওইখানে কতগুলো চার্ট থাকবে। ওই চার্ট দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই নক্ষত্রের মানুষটা এরকম কি হতে পারে, বা এর দিক থেকে আমরা কি আউটপুট দিচ্ছি। তো এইরকম একটা চার্ট আমি তৈরি করতে পারছি না, বড় কষ্ট। তো আগামী কিছুদিনে আমার কয়েকজন ভলান্টিয়ার দরকার, একজন বা দুজন। এরকম যদি কেউ ইন্টারেস্টেড হন, হাত তুললে হবে না, এসে বসে পড়াশোনা করতে হবে। স্যার, চেষ্টা করবো অবশ্যই স্যার। শনি রবি তো দেখি, চেষ্টা করব। এবার এখানে এসে আমি এগুলো ডায়েরিতে লেখা রয়েছে, এই ডায়েরির লেখাগুলো শুধু কয়েকটা ওয়ার্ডে লেখা রয়েছে। এই ওয়ার্ড গুলোকে ভাষা দিয়ে লিখতে হবে। আর এইটা হচ্ছে একটা পার্ট। আর লিখবার পরে কারেকশন করতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে কঠিন ব্যাপার। আর আপনার গাইডেন্সে চেষ্টা করবো অবশ্যই স্যার। নিশ্চয়ই। তাহলে আমরা মোটামুটি আহ এটা তো জুলাই মাস, সরি আগস্ট মাস, সেপ্টেম্বর থেকে এই কাজটা শুরু করি। এবং যেহেতু সংস্কৃত পুস্তক ভান্ডার আমাদের বইপত্রগুলো ছাপবে বলেছে, ভদ্রলোক সত্যি মানে ভদ্রলোক যে ভদ্রলোক, সত্যি মানে প্রশংসা করার কোনো ইয়ে রাখেনি, মানে প্রশংসা করবার কোনো ঘাটতি রাখেনি বইগুলোকে নিয়ে। এবং উনি জ্যোতিষটাও মোটামুটি বোঝেন। তো বুঝে উনি আর কি বললেন যে আমার যেটা কনসেপ্ট অফ ওভারল্যাপিং আছে, ওটা উনি দেখে বললেন যে এইটা আমার মাথার উপর দিয়ে আমি এটাই বুঝতে পারবো না। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন? আমি বললাম, না না, আমি একদম বাইরে থেকে পড়াশোনা করে আসিনি। তো ভদ্রলোক মুখে যতটুকু বলেছেন, বাহ্যিক বিহেভিয়ারেও প্রচুর প্রশংসা ছিল। তো আমরা কাজটা করতে পারি। এবং জ্যোতিষে এই মুহূর্তে ভালো বই কিছুদিন আগে ছিল, কিন্তু নতুন বইগুলো একদম, বাংলা ভাষার বইগুলো একদম সাধারণ, ফোটকা ফোটকা ওরিয়েন্টেড। এখানে কিছু প্রেডিকশন ওরিয়েন্টেড বই, এটা আমরা করতে পারি, এটা খুব ভালো হবে। আর আমি তো ওইটা শুরু করবো, হিজ অ্যাস্ট্রোলজার ডায়েরি। ওটা হচ্ছে গিয়ে আমি লেখা স্টার্ট করব, ওটা খুব শিগগিরই স্টার্ট করবো। খুব ভালো হবে স্যার ওটা। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। স্যার, একটা ছোট্ট কোশ্চেন, 1 মিনিটের মধ্যেই করে শেষ হয়ে যাবে। স্যার, এই নক্ষত্র যখন আমরা এই বিভিন্ন স্থান দেখছি, এই স্থানগুলো কি এই নক্ষত্রের লোকেদের এখানে পাওয়া যায়, বা এরা এখানে বেশি অ্যাক্টিভ থাকে, এরকম কোনো ব্যাপার? অনেক সময় আপনাকে অনেক রকম প্রশ্ন করবে যে আমি আহ আমার বাড়িটা হচ্ছে গিয়ে আমি করব, আমার বাড়িটা হচ্ছে গিয়ে এই পুকুরের ধারে করব না বাগানের ধারে করব। আমার কিছু একটা জিনিস হারিয়ে গেছে, কোথায় কোথায় আমি গেছিলাম, তার মধ্যে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করা, এইটা। ঠিক স্যার, ঠিক স্যার। ঠিক আছে, তাহলে এই শুভরাত্রি বইগুলো সবাইকে। পাবো না স্যার? হ্যাঁ, তাহলে আপনার লেখা বইগুলো পাবো না আমরা? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। স্যার, কিভাবে পাবো স্যার, সেটা একটু বলে দেবেন? তা এই আপনার কাছে এইখানে গেলে যদি পাবো? এই এই সংস্কৃত পুস্তক ভান্ডার যদি ছাপে, তাহলে আমাদের বইমেলা থেকেই পাবলিশিং শুরু, মানে বইমেলা থেকে প্রকাশিত হবে, এটা খুব ভালো ব্যাপার। কারণ ওরা তো অনেক বড় ব্র্যান্ড, খুব পরিচিত ব্র্যান্ড। ওরা যদি আমাদের বইগুলো নিয়ে নেয়, তাহলে আমরা রেগুলার বেসিসে বই লেখা শুরু করবো। আর আমার নাম বন্টনে কোনো অসুবিধা নেই। তোমাদের যারা যারা পার্টিসিপেট করবেন সবার নাম আমি চেপে দেবো বইয়ের মধ্যে। এর ওদের সঙ্গে আবার কোনো অসুবিধা পার্ট হতে পারলেই আমরা স্যার ধন্য স্যার। নেই। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে, খুব গুড ভালো নাইট স্যার। থাকুন।